সংস্কারের জন্য নির্বাচন বন্ধ থাকতে পারে না বললেন মির্জা ফখরুল। অনির্বাচিত সরকারের দীর্ঘদিন দেশ পরিচালনা নিয়ে প্রশ্ন। আমরা সংস্কার চাই, আমরা সংস্কার সবচেয়ে বেশি চাই। একই সঙ্গে আমরা এটাও চাই যে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন সরকারের প্রধান কাজ বললেন আইন উপদেষ্টা। ঐক্যে ফাটল বিচারের প্রধান চ্যালেঞ্জ বললেন অ্যাটর্নি জেনারেল। সরকারি চাকরিতে বহাল থাকছে পুলিশ ভেরিফিকেশন, তবে রাজনৈতিক পরিচয় না দেখার সুপারিশ করবে সংস্কার কমিশন। পুলিশ ভেরিফিকেশন থাকবে, তবে এইভাবে থাকবে যে পুলিশের যে দেখবো হলো যে প্রথমত হলো যে এনআইডি ঠিকানা ঠিক আছে কিনা। এবং অনির্দিষ্টকালের নৌ ধর্মঘটে বন্দরে বন্দরে আটকা লাখ লাখ টন পণ্য, 7 খুনের ঘটনায় নিহতদের পরিবারকে 20 লাখ টাকা করে ক্ষতিপূরণ দাবি। স্বাগত এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তন্ময় কুমার রায় এবং আমি ইসরাত মুক্তি। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এ কাজের জন্য নির্বাচন বন্ধ থাকতে পারে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি আয়োজিত এক আলোচনার সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরেই একটি অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকতে পারে না। তিনি বলেন, দেশে যে অস্থিতিশীলতা ও অস্থিরতা চলছে তা অনেকটা কমে যাবে যদি একটি নির্বাচিত সরকার ক্ষমতায় থাকে। মনে রাখতে হবে যে আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদের মূল দায়িত্ব হচ্ছে সংস্কার করতে চান সংস্কার করবেন, সেই সঙ্গে একটা নির্বাচন করবেন যে নির্বাচনটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। এটাই হচ্ছে এক প্রধান কাজ করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। রাজনৈতিক দলগুলো আপনার প্রতিপক্ষ নয়, রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করছে, সহযোগিতা করেই চলেছে। আপনারা এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো কথাবার্তা বলছেন না, সহযোগিতা ওইভাবে করছেন না। গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন সরকারের প্রধান কাজ বলে জানালেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় জুলাই গণহত্যার বিচার কার্যক্রম গ্রহণযোগ্য রাখতে সকল নিয়ম মেনেই শেষ করা হবে বলে জানান আইন উপদেষ্টা। বলেন, বিচার কাজ এমনভাবে করা হবে যেন ভবিষ্যতে কেউ এ নিয়ে প্রশ্ন তুলতে না পারে। এদিকে আগামী 1 বছরের মধ্যে গণহত্যার বিচার কার্যক্রম শেষ করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সকল অপরাধের বিচার আইনানুযায়ী দেশের সব আদালতে করা সম্ভব, তবে ঐক্যে ফাটল বিচারে প্রধান চ্যালেঞ্জ বলে জানান অ্যাটর্নি জেনারেল। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে মিলনায়তনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত গুম খুন থেকে জুলাই গণহত্যায় বিচারের চ্যালেঞ্জ বিষয়ক দ্বিতীয় দিনের সংলাপে তারা এসব কথা বলেন। সকল কিছুর বিচার আমরা করতে যাই, এই ট্রাইব্যুনালের পক্ষে সেই বিচার সম্ভব নয়। ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটিতে সাধারণত টপ কমান্ডারদের বিচার করা হয়। আমরা সেই কারণে এই গণহত্যার যিনি প্রধান নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা সহ তার যে নিচের দিকের কয়েকজন ছিলেন তাদের বিচারকে প্রায়োরিটাইজ করছি এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে তাদের বিচারটা শেষ করতে চাই, করতে সক্ষম বলে আমরা মনে করি। মাস্টার মাইন্ড আছেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা বাংলাদেশের সিভিলিয়ান পপুলেশনকে রাজনৈতিক উদ্দেশ্যে হত্যা করেছেন, খুন করেছেন, গুম করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, এমনকি রাজনৈতিক দলকে ব্যবহার করে সেক্সুয়াল অ্যাবিউজও করেছেন, ধরে নিয়ে যে মানুষকে ধর্ষণ করেছেন, তাদের বিচার ওই অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে হবে, সেখানে আইনগত কোনো বাধা নাই। গণহত্যার বিচার করা, কিন্তু বিচারটা করার সময় বিচারটা আমাকে গ্রহণযোগ্য মাত্রায় করতে হবে। আপনারা জানেন যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রচুর টাকা আছে, লবিং ক্যাপাসিটি আছে, আমাদের সাথে শত্রুভাবাপন্ন দেশ আছে। আমাদেরকে এমনভাবে বিচার করলে হবে না যে বিচার নিয়ে তীব্র প্রশ্ন উঠতে পারে। প্রশ্ন তারা তুলবে।
আমার যে প্রসিকিউশন টিম আছে, আমাদের যে ইনভেস্টিগেশন টিম আছে, আমার আস্থা আছে আমাদের জুলাই গণ অভ্যুত্থানে অন্তত 3টা বড় লক্ষ্য আছে। একটা হচ্ছে বিচার, একটা হচ্ছে সংস্কার, একটা হচ্ছে নির্বাচন। সচিবালয়ে অগ্নিকাণ্ডে ইতোমধ্যে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। এছাড়া এই ঘটনায় সার্বিক নিরাপত্তার স্বার্থে সচিবালয়ে কর্মরতদের স্থায়ী পাস ছাড়া সাংবাদিক সহ সবার অস্থায়ী পাস সীমিত করা হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সচিবালয়ের সামনে থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল। চলে যাচ্ছি তার কাছে। আসিফ, অগ্নিকাণ্ডে তদন্তকারী দল কি বলছে সেটি জানতে চাই, পাশাপাশি সচিবালয়ে প্রবেশের নতুন কার্ডের জন্য আবেদনের বিষয়ে বিস্তারিত জানাবেন। যেমনটি বলছিলেন, আসলে গতকাল রাতেই একটি বিজ্ঞপ্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হয়। সেই বিজ্ঞপ্তিতে আসলে বলা হয় যে সচিবালয় স্থায়ী পাস বা সচিবালয়ে যারা কর্মরত আছেন শুধু এই স্থায়ী পাস দিয়ে তারাই ঢুকতে পারবেন, এবং যে বাকি যে কার্ডগুলো আছে সচিবালয়ে, যেমন অস্থায়ী ভিত্তিতে যারা দৈনন্দিন ভিত্তিতে সচিবালয়ে বিভিন্ন সাক্ষাৎ বা অন্যান্য কাজে এসে থাকেন, এবং যে সাংবাদিকরা যারা অ্যাক্রেডিটেশন কার্ড, আপনি জেনে থাকবেন যে অ্যাক্রেডিটেশন কার্ডের মাধ্যমে আসলে সাংবাদিকরা সচিবালয়ে ঢোকার যে অনুমতিটি সেটি পেয়ে থাকে। এই সবগুলোই কার্ড কিন্তু আসলে স্থগিত করা হয়েছে, এবং এই কার্ডগুলো দিয়ে আসলে সচিবালয়ে আর ঢোকা যাবে না বলে কিন্তু কালকে বিজ্ঞপ্তিতে বলা হয়। এবং বিজ্ঞপ্তিতে বলা হয় যে এই অগ্নিকাণ্ডের ঘটনায় আসলে সচিবালয়ের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার স্বার্থেই আসলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তির পর থেকে আসলে গণমাধ্যম কর্মীদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আমরা সকাল থেকেই এই সচিবালয়ের সামনে আছি, যদিও আজকে শনিবার, কিন্তু শনিবারেও আমরা দেখেছি যে সচিবালয়ে সামনে কিছু জটলা দেখতে পেয়েছি, যারা বিভিন্ন কাজে সচিবালয়ে এসেছেন। আমরা কথা বলেছি এখানে পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে সচিবালয়ের ক্যান্টিনের যারা কর্মচারী, তারা অনেকে এসেছেন এবং তারা গেট থেকে ফেরত গিয়েছেন। আর যারা সংবাদকর্মী, তারা এখানে সংবাদ সংগ্রহ করতে সকাল থেকেই যারা আছেন, তারাও আসলে ভিতরে ঢোকার অনুমতি পায়নি। আপনাকে একটু বলে রাখি তন্ময়, যে সকালবেলা প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে কিন্তু আরেকটি বিজ্ঞপ্তি আমরা পেয়েছি। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে যেই সচিবালয়ের অ্যাক্রেডিটেশন কার্ডগুলো আছে সাংবাদিকদের, সেগুলোকে আবার পুনরায় পর্যালোচনা করা হবে এবং নতুন কার্ড কিন্তু ইস্যু করা হবে। সেই নতুন কার্ড ইস্যু করার আগ পর্যন্ত আসলে যেই মন্ত্রণালয়ে আসলে প্রোগ্রামগুলো বা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সচিবালয়ে, সেই মন্ত্রণালয়ে আলাদা আলাদা পাসের মাধ্যমে আসলে সাংবাদিকদের আমন্ত্রণ জানাতে পারবে। অর্থাৎ যেই নিষেধাজ্ঞাটি অ্যাক্রেডিটেশন কার্ডের উপর রয়েছে, যেই প্রবেশ অধিকার যে নিষেধাজ্ঞা, সেটি কিন্তু আসলে বহালই রইল। আর আপনাকে যদি তদন্ত কমিটির ব্যাপারে বলি, আমরা সকাল থেকেই সচিবালয়ের সামনে আছি। আমরা তদন্ত কমিটির কাউকে আসলে সেভাবে আসতে দেখিনি, তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিন্তু আমরা সচিবালয়ে দেখেছি। আমরা দেখেছি যে তারা বিভিন্ন দপ্তরে ঢুকছেন। আমরা ছাদ থেকেও তাদের আসলে উপস্থিতি দেখতে পেয়েছি। তারা বিভিন্ন আলামত আসলে সংগ্রহ করছেন বলে আমরা জানতে পেরেছি। আর তদন্ত কমিটি সম্পর্কে যদি বলতে হয়, যে অগ্নিকাণ্ডের ঘটনার পরেই কিন্তু আসলে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল 7 সদস্যের, পরবর্তীতে সেটি বাতিল করে কিন্তু আসলে 8 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যাদের প্রাথমিক প্রতিবেদন দেওয়ার কিন্তু সময় হলো 30 ডিসেম্বর। এই 30 ডিসেম্বর পরে তারা 10 কর্মদিবসের মধ্যেই কিন্তু আসলে তারা চূড়ান্ত প্রতিবেদনটি দিবেন বলে আসলে সেই তাদের কার্যাবলীতে কিন্তু রয়েছে। তো তন্ময়, সচিবালয়ের প্রান্ত থেকে আসলে এই ছিল আমার কাছে অগ্নিকাণ্ড ঘটনা এবং তার পরবর্তী ঘটনাবলী নিয়ে সর্বশেষ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আসিফ ইকবাল। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, আগের অ্যাক্রিডিটেশনগুলো কার্ড পর্যালোচনা করা হচ্ছে, আর তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে নতুন আবেদনের আহ্বান করা হয়েছে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের কাছ থেকে। প্রেস উইং থেকে জানানো হয়, সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নিয়মিত অস্থায়ী প্রবেশ কার্ড পাবেন। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত চলমান থাকার প্রেক্ষিতে সাংবাদিকদের প্রবেশাধিকারের বিষয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে সিদ্ধান্তটি সাময়িক উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে সভা করে দ্রুত এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানানো হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। সচিবালয়ে আগুন দিয়ে স্বৈরাচার সরকারের হাজার হাজার কোটি টাকার দুর্নীতির ফাইল পুড়িয়ে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রংপুরের মিঠাপুকুরে সচিবালয়ের আগুনে ঢাকায় নিহত ফায়ার সার্ভিস কর্মী সোহানুর জামান নয়নের কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি। 4-5টি মন্ত্রণালয়ের ফাইল ও আসবাবপত্র পুড়ে যাওয়াকে গভীর ষড়যন্ত্র আখ্যা দিয়ে রিজভী আরও বলেন, স্বৈরাচার সরকার মানুষের টাকা যেভাবে আত্মসাৎ করেছে তা ভাষায় বর্ণনা করা যাবে না।
পাশাপাশি শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে যুক্তরাষ্ট্রের $350 মিলিয়ন পাচারের ঘটনা সেদেশের গোয়েন্দা সংস্থা তদন্ত করছে বলেও জানান তিনি। স্থানীয় সরকার এবং ডাক্তার মিনিস্ট্রি এগুলোর গুরুত্বপূর্ণ ফাইল দিয়ে দেওয়া। এর মধ্যে যে কত করাপশন, কত দুর্নীতি, কত হাজার হাজার কোটি টাকা পাচারের যে কাহিনী ছিল, সেটা যাতে আপনার আলোর মুখ দেখতে না পারে, সেই কারণেই এই চক্রান্ত, এই ষড়যন্ত্র। সচিবালয়ে আগুন দেওয়ার পেছনে যারা জড়িত তাদের নাম প্রকাশ করে অনতিবিলম্বে সচিবালয় থেকে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক। জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় উপস্থিত থেকে তিনি বলেন, সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হলে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে। শুধু আগুন নয়, আরো খেলা করতে পারে যদি এদেরকে না সরা, এদেরকে সরাতে হবে, কারো কথায় নয়। নির্বাচনের ম্যাপ আপনাকে দিতে হবে। নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংস্কার সম্পূর্ণ হবে না। সংস্কারের নামে বিলম্ব করে মঈন ফখরুদ্দিনের মতো আরেকটি জালে যেন আপনি না পড়েন। সারা দেশের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই। পুলিশ বাহিনী নিজেরা ঘুরে দাঁড়ানোর চেষ্টার পাশাপাশি খুন ছিনতাইয়ের মতো অপরাধ কমাতে কাজ করছে বলে জানান পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। শনিবার রাজারবাগ পুলিশ লাইন্সে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। কি অবস্থা থেকে পুলিশ কোত্থেকে উঠে এসে আমরা কাজ করতে হচ্ছে, মানে তাদেরকে আগে জাগিয়ে তোলা, আস্থাটা ফিরিয়ে আনা, মনোবলটা ফিরিয়ে আনা মানুষের কাছে। এখনো মানুষ কিন্তু আমরা চাই যে আরও বেশি কাছে যাই, মানুষ আরেকটু আমাদেরকে সহযোগিতা করুক, গ্রহণ করুক। আমরা ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদেরও সাহায্য চাচ্ছি, তারা যেন আমাদেরকে সাথে নিয়ে কমিউনিটির কাছে আরেকটু প্রচেষ্টা ওনারা চালান নিয়ে যেতে। কোটা না মেধা, লাখো তরুণের কণ্ঠে উচ্চারিত স্লোগান। 17 বছরের শিক্ষা জীবন শেষে একটি সরকারি চাকরি পেতে রীতিমতো যুদ্ধে নামতে হয়েছে শিক্ষার্থীদের। কোটার দাপট শেষে যে কয়টি চাকরি বেঁচে থাকতো মেধাবীদের জন্য, তাতেও প্রয়োজন হতো রাজনৈতিক পরিচয়। আর বয়সসীমা পার হয়ে গেছে, অবশিষ্ট থাকতো বুক ভাঙা আর্তনাদ। শিক্ষার্থীরা বলছেন, রাজনীতিবিদরা পুলিশ ভেরিফিকেশনকে দলীয় কর্মী সংগ্রহের অস্ত্র হিসেবেই ব্যবহার করেছে। আব্দুল লতিফের ছবিতে আরও জানাবেন আরিফ হোসেন। শিক্ষাজীবন শেষে একটি সরকারি চাকরির অপেক্ষা, দিনরাত এক পড়ার টেবিলে। একে একে সরকারি চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হতে শুরু করেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করা আলামিন। 1-2 করে 26টি ভাইবার জন্য ডাক পেলেও অজানা কারণে বারবার ছিটকে পড়ছিলেন তিনি। ভাইবার আগে যে ভেরিফিকেশনগুলো যেগুলো হয়, ওইগুলো আমার খুব ভালো পরীক্ষা এবং খুব ভালো ভাইবা দেওয়ার পরেও কেমন জানি হচ্ছিল না। তার ভিতরে উল্লেখযোগ্য ছিল 35 এসআই নিরস্ত্র এবং ডিজিএফের একটা চাকরি। এই দুইটা চাকরি আমি আশাবাদী ছিলাম। ভালো লিখিত ও মৌখিক পরীক্ষা দেওয়ার পরও কেন সরকারি চাকরি পাচ্ছিলেন না আলামিন, কারণ হিসেবে সামনে আসে ছাত্র দলের সংশ্লিষ্টতার কথা। প্রশাসন কেন্দ্রিক যেসব চাকরিগুলো ছিল, ওই সব চাকরিগুলোয় আমার কাছে মনে হইতেছিল যে ওরা অনেক বেশি কিছু জানতে চায়। যেমন আমার মাতৃকুল, পিতৃকুল খুব ভালোভাবে জাজ করার চেষ্টা করতো বারবার। আমি আমার জায়গা থেকে আমি আমাকে ক্লিয়ার দিতাম। মেধা না রাজনীতি, সরকারি চাকরিতে কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? অভিযোগ রয়েছে, বিগত সরকারের সময় মেধার থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাজনীতি। কারণ পুলিশ ভেরিফিকেশনের নামে বিভিন্ন সময় অনেককে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে, অনেকে মেধা থাকার পরও ছিটকে গিয়েছে সরকারি চাকরির দৌড়ে। আমরা চূড়ান্তভাবে সুপারিশ হওয়ার পরও পুলিশ ভেরিফিকেশনের কারণে আমরা আটকে যাচ্ছি। আমার মনে হয় এটা একটা রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে আটকায় যায়, তখন বিষয়টা আসলেই একজন স্টুডেন্টের জন্য হতাশা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি, পড়ার টেবিলে মুখ গুজে থাকা শিক্ষার্থীরা কি ভাবছে পুলিশ ভেরিফিকেশন নিয়ে? পরিশ্রম করে সে তার যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে, এটা সবচেয়ে ভালো হবে এবং ভাইভাতে কোনো পক্ষপাতিত্ব করা হবে না, সে যে দলেরই হোক। এটা অনেক ভালো একটা পদক্ষেপ। বৈষম্যটা দূর হোক, যে কোনো পরিচয় যে কোনো থাকুক না কেন, সেটা আমরা যেন ভেরিফিকেশনটা যেন একদম মেধার ভিত্তিতে হয়।
সাধারণত চাকরি, পাসপোর্ট, লাইসেন্স, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ব্যবহার বা অন্য কোনো প্রয়োজনীয় ক্ষেত্রে আবেদনকারীর দেয়া তথ্য সঠিক আছে কিনা যাচাই করার পাশাপাশি প্রার্থীর চারিত্রিক ও সামাজিক অবস্থান সম্পর্কে তথ্য যাচাই করতে পুলিশ ভেরিফিকেশন করা হয়। স্থানীয় থানার পুলিশ গোপনে বা প্রকাশ্যে প্রার্থীর উল্লিখিত ঠিকানায় সরজমিনে তদন্ত করে থাকেন। পুলিশের তথ্য অনুসারে ভেরিফিকেশনের সময় 21টি বিষয় যাচাই করা হয়। যে ব্যক্তি যে ঠিকানা দিয়েছেন সেটি ঠিক আছে কিনা, এটা একটা মূল বিষয়। দ্বিতীয়ত হলো যে তিনি তার নামে কোনো মামলা আছে কিনা, কোনো বড় ধরনের কোনো অভিযোগ আছে কিনা, সেটি দুই জায়গায় খতিয়ে দেখা প্রয়োজন। সেটি তার যেখানে স্থায়ী ঠিকানা, যেখানে বাসা সেটি, আর তিনি যেখানে পড়াশোনা করেছেন সেই জায়গাতে। এর বাইরে অন্য কিছু দেখতে যাওয়া মানেই হলো ওই ব্যক্তির মেধা কিংবা তার যোগ্যতাকে ছোট বা খাটো করে দেখা। পুলিশের সাম্প্রতিক কর্মকাণ্ডে বিব্রত বাংলাদেশ। গঠন হয়েছে পুলিশ সংস্কার কমিশন। কমিশন প্রধান বলছে পুলিশ ভেরিফিকেশনের সংশোধনীর জন্য সুপারিশ করবে তারা। নাম পরিচয়ের পাশাপাশি চাকরি প্রার্থী কোনো সাজাপ্রাপ্ত বা নৈতিক স্খলনের রেকর্ড রয়েছে কিনা পুলিশ ভেরিফিকেশনে এতটুকুই দেখা হবে। চাকরি প্রার্থীদের রাজনৈতিক পরিচয় না খোঁজার জন্য সুপারিশ করবে কমিশন। পুলিশ ভেরিফিকেশন থাকবে, তবে এইভাবে থাকবে যে পুলিশের যে দেখবো হলো যে প্রথমত হলো যে এনআইডি ঠিকানা ঠিক আছে কিনা, তার রাজনৈতিক পরিচয়, তার বাবার পরিচয় দেখার দরকার নাই। আর অতীতে নাকি শুনলাম যে ফুফা পর্যন্ত, মানে যারা খালু, মানে যারা দূরে আত্মীয় না, মানে অনেক বৈবাহিক সম্পর্কে দূরে থাকে অন্য জায়গায়, তাদেরকেও খোঁজ করা হতো আর কি। তো সুতরাং এখন এটা সম্পূর্ণ সিম্পল হয়ে যাবে, অর্থাৎ এনআইডি ভিত্তিতে তদন্ত করা হবে। পুলিশ ভেরিফিকেশনের নামে রাজনৈতিক অস্ত্র ব্যবহারের সুযোগ নতুন বাংলাদেশে আর না দেওয়ার দাবি সাধারণ শিক্ষার্থীদের। আরিফ হোসেন, এখন, ঢাকা। 4 বছর পর আবারও শুরু হচ্ছে জাহাজ রপ্তানি। জানুয়ারিতেই রায়ান নামের একটি জাহাজ আমিরাতে পাঠাচ্ছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। 2025 সালে আরও 4টি ফেরি, 2টি টাগবোর্ড, অয়েল ট্যাঙ্কার সহ $7 মিলিয়ন 7টি জাহাজ রপ্তানি করবে এই প্রতিষ্ঠানটি। এছাড়াও ফেরি, কার্গোশিপ সহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে জাহাজ নির্মাণের অর্ডার পাচ্ছে ওয়েস্টার্ন মেরিন। হাজরা শিউলির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৈশ্বিক মন্দা ও কোভিডের ধাক্কায় গেল কয়েক বছরে জাহাজ রফতানিতে ভাটা পড়ে। আগের দেয়া ক্রয়াদেশও ফিরিয়ে নেয় অনেক ক্রেতা প্রতিষ্ঠান। এতে চরম সংকটে পড়েন দেশীয় জাহাজ নির্মাতারা। ব্যাংকের দায় দেনা ও লোকসানে টিকে থাকা কঠিন হয়ে পড়ে। তবে আবারও ফিরছে সুদিন। বিশ্ব অর্থনীতিতে ফিরেছে স্থিতিশীলতা। সেই সঙ্গে কার্বন মুক্ত নিরাপদ নৌ চলাচলের জন্য পুরানো সব জাহাজ স্ক্র্যাপ করতে হচ্ছে জাহাজ মালিকদের। তাই বেড়েছে নতুন জাহাজের চাহিদা। দীর্ঘ 4 বছর পর আবার রফতানি শুরু করেছে শীর্ষ জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান মারওয়ান শিপিং এর সঙ্গে গেল বছর $7 মিলিয়ন মূল্যের 8টি জাহাজ রফতানির চুক্তি করে ওয়েস্টার্ন মেরিন। ইতোমধ্যে রায়ান নামের একটি জাহাজ প্রস্তুত। রফতানি হবে জানুয়ারিতে। 4টি ল্যান্ডিং ক্রাফট, 2টি টাগবোট ও 2টি অয়েল ট্যাঙ্কার 2025 সালের মধ্যে রফতানি করা হবে। মান ভালো ও দাম সাশ্রয়ী হওয়ায় বাংলাদেশি জাহাজের প্রতি ঝুঁকছে বিদেশি জাহাজের ক্রেতারা। ইউরোপ, মিডল ইস্ট এবং অন্যান্য দেশে আমরা বিজনেস সিকিং করতেছি, চেষ্টা করতেছি এবং আমরা আশা করি আমরা পাবো। বিকজ একটা জিনিস আমি বলি, সেটা হলো by far we are the most economic destination for glass vessels. ইতোমধ্যে ফেরি, কার্গোশিপ সহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে জাহাজ নির্মাণের অর্ডার পাচ্ছে ওয়েস্টার্ন মেরিন। ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ পেলে $1 বিলিয়ন রফতানি আয় সম্ভব বলে মনে করেন ওয়েস্টার্ন মেরিনের এই শীর্ষ কর্মকর্তা। হাই ইন্টারেস্ট রেটে আমরা অন্য কারোর সাথে কম্পিট করা খুব ডিফিকাল্ট। আমরা চাবো সরকারের কাছে যে 4.5% যে লোনটার কথা ওনারা বিবেচনা করেছে এবং একটা ফান্ড ক্রিয়েটও করেছিল, ওইটা যেন ইমপ্লিমেন্টেশন করে আর কি। সাগর দূষণমুক্ত রাখতে আগামীতে চলবে না কোনো কার্বন নিঃসরণকারী জাহাজ। কয়েক বছরেই স্ক্র্যাপ হবে 15,000-এর মতো জাহাজ। তাই বাংলাদেশি জাহাজ নির্মাণ শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল বলে মনে করেন নাবিকরা। এতে শুধু রফতানি আয় নয়, বিপুল সংখ্যক দক্ষ কর্মীও রফতানি সম্ভব হবে। এই শিল্পে দুটো কাজ করে। একটা কাজ হলো ফরেন কারেন্সি আর্ন করে, এই শিল্পে কিন্তু আবার আপনার টেকনোক্রেট বিল্ড আপ করে।
যারা এই শিপ বিল্ডিংয়ের সাথে জড়িত এই ধরনের একটা বিরাট বড় একটা টেকনোলজিক্যাল গ্রুপকে ওরা বিল্ড আপ করে। এই গ্রুপগুলি দেখেন আবার রিএক্সপোর্ট হয় কোথায়? সিঙ্গাপুরে আপনারা দেখেন 75% আমাদের যারা শিপ বিল্ডিং ওয়ার্কার সব কিন্তু এই ওয়েস্টার্ন মেরিন এবং বাংলাদেশের শিপ বিল্ডিং থেকেই প্রশিক্ষণপ্রাপ্ত। 2008 সাল থেকে বাংলাদেশ মোট 44টি জাহাজ রফতানি করেছে। এর মধ্যে এককভাবে 33টি জাহাজ রফতানি করেছে ওয়েস্টার্ন মেরিন। বিপরীতে রফতানি আয় হয়েছে $100 মিলিয়ন। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। চাঁদপুরের 7 নৌ শ্রমিক হত্যার প্রতিবাদ সহ 4 দফা দাবিতে সারা দেশে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে নৌপথে পণ্য পরিবহন। পাশাপাশি পণ্য খালাস বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে চট্টগ্রাম সহ বিভিন্ন নৌবন্দরের কার্যক্রম। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে চট্টগ্রামের বাংলা বাজার ঘাট থেকে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ, এছাড়াও মোংলা থেকে যুক্ত আছেন মাসুম বিল্লাহ এবং যশোরের নওয়াপাড়া নৌবন্দর থেকে যুক্ত আছেন রিপন হোসেন। তবে শুরুতে আমরা চট্টগ্রামের খবরাখবর জানবো। কাজী মাহফুজ, একটু জানতে চাই যে বহির্নোঙরে কতটি জাহাজ কি পরিমাণ পণ্য নিয়ে আটকে আছে এবং এই বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন? মুক্তি, সকাল থেকে আমরা জানিয়েছিলাম যে বন্দরের বহির্নোঙরে 20টি মাদার ভেসেল পণ্য নিয়েই আটকে আছে। তবে একটু আগে বন্দর সচিবের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন সেই সংখ্যাটা বেড়েছে, আরও 5টি বেড়ে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি 25টি মাদার ভেসেল পণ্য নিয়েই আটকে আছে, পণ্য খালাস করতে পারছে না। এর মধ্যে তিনি আমাদেরকে জানিয়েছেন সিমেন্টের ক্লিংকার যেমন আছে, তেমনিভাবে এখানে খাদ্যশস্য থেকে শুরু করে তেল, জ্বালানি তেল সহ অন্যান্য যে বিষয়গুলো আছে, ওয়েল ট্যাঙ্কার সহ এই পণ্যগুলো নিয়ে মূলত মাদার ভেসেলগুলো আটকে আছে আজকে 2 দিন ধরে। একই সাথে আরও 35টি লাইটার জাহাজ পণ্য বোঝাই করে দেশের অভ্যন্তরে যে বন্দরগুলো আছে সেখানে যাওয়ার অপেক্ষায় রয়েছে, কিন্তু ধর্মঘটের কারণে আসলে কোনো ঘাট থেকে এই লাইটার জাহাজগুলো তাদের পণ্যগুলো খালাস করতে পারছে না এবং মাদার ভেসেলগুলো থেকেও পণ্য নিতে পারছে না। এখানে যারা আন্দোলন করছে আমরা দেখেছি সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু তারা চট্টগ্রাম কর্ণফুলী নদীর যে 16টি ঘাট রয়েছে সেখানে তারা বিক্ষোভ করেছে এবং তাদের যে 4 দফা দাবি সেগুলো উপস্থাপন করছে। তারা জানিয়েছেন যে 7 জন নৌ শ্রমিককে হত্যা করা হয়েছে, তাদের যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে এখনো পর্যন্ত আটক করা হয়নি এবং পাশাপাশি প্রত্যেক নিহতের পরিবারকে 20 লাখ করে টাকা দেওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন, সেটিও নিয়েও এখনো কোনো কথা হয়নি। অর্থাৎ এই যে তারা 4 দফা দাবি উপস্থাপন করেছেন তার কোনোটি কিন্তু এখনো প্রশাসনের পক্ষ থেকে কিংবা সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে তাদের সাথে বসা হয়নি এবং তারা জানিয়েছেন যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবিগুলো আদায় করা পূরণ হবে না ততক্ষণ তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। এদিকে অনেক ব্যবসায়ীর সাথে কথা বলেছি যারা পণ্য আমদানি করছেন এবং এই মাদার ভ্যাসেলে করে পণ্য আমদানি করছেন। তারা বলছেন যে তাদের পণ্যগুলো একদিকে যেমন আসলে ক্ষতির সম্ভাবনা রয়েছে, তেমনিভাবে নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, তেমনিভাবে কিন্তু তারা আর্থিকভাবেও বেশ ক্ষতিগ্রস্ত হবেন এমনটি তারা আশঙ্কা করছেন। আপনার মাধ্যমে বলে রাখি যে চট্টগ্রামের এই 16টি ঘাটে প্রতিদিন কিন্তু লক্ষাধিক শ্রমিক পণ্য ওঠানামায় কাজ করে তারা আজকে 2 দিন ধরে অনেকটা অলস সময় পার করছেন। পাশাপাশি 2000-এর বেশি যে লাইটার জাহাজ বছরে প্রায় 12 থেকে 13 কোটি টন খোলা পণ্য আনা নেয়া করে, সেটিও কিন্তু বড় একটি ব্যাঘাত ঘটবে এমনটি আশঙ্কা করছেন এখানে যারা আমদানিকারক আছেন, একই সাথে এই লাইটার জাহাজের সাথে সংশ্লিষ্ট তারা। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের বাংলা বাজার যে ঘাট রয়েছে সেখান থেকে নৌযান শ্রমিকদের ধর্মঘটের সবশেষ তথ্য। মুক্তি। চট্টগ্রাম থেকে এবার আমরা একটু মোংলা বন্দরের খবর জানবো। মাসুম, জানাবেন যে নৌ শ্রমিক কর্মবিরতিতে মোংলা বন্দরে কিরকম প্রভাব পড়েছে? মুক্তি, নৌ শ্রমিকদের যে ধর্মঘট 2 দিন ধরে চলছে তার কিন্তু বেশ ভালো একটা প্রভাব মোংলা বন্দরে পড়েছে। কিন্তু মোংলা বন্দর কর্তৃপক্ষের সাথে একটু আগেও কথা হয়েছিল, মোংলা বন্দরের যে হারবার মাস্টার আছে তার সাথে আমার, তারা যেটা বলেছে মোংলা বন্দরের কিন্তু পণ্য খালাস প্রক্রিয়া আজকে সকাল পর্যন্ত চলেছে। এই ব্যাপারে তারা যতটুকু জানিয়েছে যে একটি জাহাজের পণ্য খালাস হতে কিন্তু বেশ 4 থেকে 5 দিন সময় লাগে। তো জাহাজের পণ্য খালাসের জন্য কিন্তু লাইটারের জাহাজের আগে থেকেই বুকিং থাকে। তো যেই লাইটারের জাহাজগুলোর আগে থেকে বুকিং ছিল তারা সেই জাহাজগুলো লাইটারের জাহাজগুলোতে কিন্তু পণ্য খালাস করে দিচ্ছে এবং নতুন করে কোনো লাইটারের জাহাজ আর যাচ্ছে না। তাদের জাহাজ মাদার ভেসেল লাগোয়া যে লাইটারের জাহাজগুলো ছিল সেগুলোতে তারা পণ্য খালাস করে দিচ্ছে। পণ্য খালাস করে দিতে কিন্তু এখন কিন্তু লাইটারের জাহাজগুলোতে কিন্তু জট হয়ে গেছে, কেননা লাইটারের জাহাজগুলো পণ্য খালাস করে নিয়ে গন্তব্যস্থলে যেতে না পারে কিন্তু পাশে নোঙর করে রাখছে এবং সেখানে কিন্তু লাইটারের জাহাজে জট হয়ে গেছে।
কিন্তু পণ্য খালাস প্রক্রিয়া ধীরগতি হলেও মোংলা বন্দরের পণ্য খালাস প্রক্রিয়া এখন পর্যন্ত চলছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আজ পর্যন্ত মোংলা বন্দরে যতটুকু জানিয়েছে 14টি জাহাজ আছে। হারবারিয়াতে 14টি জাহাজের মধ্যে সারবাহী, ক্লিংকারবাহী এবং খাদ্যশস্য আছে। এবং সারবাহী যে জাহাজগুলো আছে, ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু এই যে পণ্য খালাসের যে একটি ধীরগতি, এর জন্য কিন্তু মাদার ভেসেল অনেকদিন, যদি একদিনও ডিলে করে তাহলে কিন্তু তাদের অনেক ড্যামেজ গুনতে হয়। তারা চাচ্ছে এই যে একটা সুষ্ঠু সমাধান। অপরদিকে নৌ শ্রমিকরা যেটা চাচ্ছে যে দ্রুত এটা সমাধান এবং তাদের কাজে যে নিরাপত্তা, এটা নিরাপত্তা নিশ্চিত কিন্তু তারা চাচ্ছে, দ্রুত এটা একটা সমাধান চাচ্ছে। যারা যেই 7টি শ্রমিক খুন হয়েছে তাদের যেন দ্রুত তাদের ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করা হয়। এছাড়া তারা যেসব দাবি দেওয়া দিয়েছে সেই দাবি দেওয়াগুলো যাতে মেনে নেওয়া হয়, তারা কিন্তু দ্রুতই কর্মস্থলে ফিরতে চাচ্ছে। আমরা সকাল থেকে এসে দেখেছি পশুর চ্যানেলে কিন্তু শত শত লাইটারের জাহাজের ভিড় জমে গেছে। শ্রমিকরা দ্রুত কাজে ফিরতে চায় এবং তাদের কাজের নিরাপত্তা চায়। তো এই ছিল আমার কাছে মোংলা থেকে যে শ্রমিকের যে কর্মবিরতি চলছে তার সর্বশেষ তথ্য। এবার আমরা একটু যশোরের খবরাখবর জানতে চাই। নোয়াপাড়া নৌবন্দর থেকে আমাদের সঙ্গে আছেন রিপন হোসেন। রিপন, নোয়াপাড়া নৌবন্দরে যে পণ্যবাহী জাহাজগুলো আটকে রয়েছে সেই জাহাজগুলোতে কি কি পণ্য রয়েছে এবং সংশ্লিষ্ট এই বিষয়ে কি বলছেন? দেখুন, এখানে প্রায় 3 শতাধিক যে লাইটার জাহাজ রয়েছে সেটি আটকা পড়েছে এবং এখানে যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে খাদ্যদ্রব্য রয়েছে, চাউল রয়েছে, গম রয়েছে, ডাল রয়েছে এবং তেল রয়েছে, পাশাপাশি সার রয়েছে এবং বিভিন্ন যে তেল, বিশেষ করে জ্বালানি তেল রয়েছে এবং যে ভারত থেকে যে সিমেন্ট ব্যবহার করা হয় যে ছাই, সেটিও রয়েছে এবং অন্যান্য যে পণ্য এগুলো কিন্তু এখান থেকে বিভিন্ন স্থানে যায় এবং আসে, সেগুলো কিন্তু আটকা পড়েছে। যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই পণ্য তাদের আটকা পড়ার কারণে তারা আসলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই যে যাতায়াতের যে সমস্যা এবং যে পণ্য স্থবিরভাবে থাকার জন্য তাদের প্রতিদিনের একটি ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং যে পণ্য যে ব্যয় সেটি কিন্তু বেড়ে যাচ্ছে। এবং আমরা দেখেছি যেখানে যে 3000 প্রায় শ্রমিক রয়েছে, বিশেষ করে যে লাইটার জাহাজের যে শ্রমিকরা রয়েছে 3000-এর মতো, পাশাপাশি যে বন্দরের যে কেন্দ্রিক যে শ্রমিক রয়েছে প্রায় 20,000-এর বেশি শ্রমিক রয়েছেন, পাশাপাশি যে ট্রাক ড্রাইভাররা রয়েছেন, হেল্পাররা রয়েছেন, সেই দিয়ে মোটমাট যে তারাও কিন্তু কর্মবিরতি এক প্রকার পালন করছেন। কারণ একেবারে প্রায় স্থির হয়ে রয়েছে এই বন্দরটি। আমার পেছনে দেখছেন যে জাহাজগুলো নোঙর করে রাখা রয়েছে, এখানে একটি জাহাজেও পণ্য লোড আনলোড করা হচ্ছে না, ফলে তারা কিন্তু বেকার হয়ে পড়ে রয়েছেন। তারা যে দাবি করছেন যে চাঁদপুরের যে 7 জন খুন হয়েছেন সেই খুনের যে সুষ্ঠু বিচার দাবি করেছেন এবং তদন্তের মাধ্যমে যে দোষী হবে তার শাস্তি দাবি করেছেন। পাশাপাশি যারা নিহত হয়েছেন তাদের 20 লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার কথা বলছেন এবং তাদের কিন্তু একটা দাবি থাকে যে তাদের নিরাপত্তা, অর্থাৎ যারা শ্রমিক রয়েছেন তাদের সবচেয়ে বেশি তারা বলে থাকেন যে তাদের নিরাপত্তা দেওয়া হয় না। আসলে বিভিন্ন ঘাট রয়েছে, সেই ঘাটে নিরাপত্তা দেওয়ারও কিন্তু তারা কথা বলছেন। সব মিলে স্থবির অবস্থা কবে কাটবে সেটি তারা বলতে পারছেন না। যতক্ষণ তাদের দাবি মানানো হবে ততক্ষণ তাদের এই কর্মবিরতি চলবে। সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ মুক্তি। চাঁদপুরের 7 নৌ শ্রমিক হত্যার প্রতিবাদ সহ 4 দফা দাবিতে সারা দেশে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে নৌপথে পণ্য পরিবহন। সে বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। আগামীর বাংলাদেশে ইসলামিক দলগুলো ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে চায়। সরোয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের অধিবেশন থেকে এই ডাক দেওয়া হয়। অধিবেশনে যোগ দিয়ে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা ভারতের আগ্রাসনের কথা তুলে ধরেন। এ সময় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধেরও দাবি ওঠে। ভবিষ্যতে ইসলামী দলগুলো যাতে কেউ ব্যবহার করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে প্রতিটি ঘরে ঘরে সমৃদ্ধি আসবে। বাংলাদেশের প্রতিটি মানুষ তারা সাহসের সাথে তাদের কথাগুলো বলবে। স্পষ্টভাবে বলতে চাই, গণহত্যার পরে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ কিন্তু আসলে মূলত ভারতেরই সরকার ছিল। তার সমস্ত কার্যক্রমগুলো
এবং যত তাদের পরিচালনায় আমরা লক্ষ্য করেছি ভারতের সুবিধাই তার থেকে প্রকাশ পেয়েছে। ইসলামী সংগঠনগুলো আগামীর বাংলাদেশে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আমাদের যে অভিন্ন লক্ষ্য আল্লাহর দ্বীনকে বিজয়ী করা, আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার যে সংগ্রাম, এই সংগ্রামে আমরা ইস্পাত কঠিন একটি ঐক্য গড়ে তুলতে চাই। গণতন্ত্র মানেই হচ্ছে সংখ্যাগরিষ্ঠের শাসন, কিন্তু এরকম নয় যে সংখ্যালঘিষ্ঠের কোনো মূল্যই নেই, বরঞ্চ সংখ্যাগরিষ্ঠটা নিশ্চিত করবে যে সংখ্যালঘিষ্ঠের কথাও যেন শোনা যায়, তারা যেন বলতে পারেন। কেউ হঠাৎ করে বলতে পারবেন না যে গত 16-17 বছর আপনাদের শান্তিতে বাড়িতে ঘুমোতে পেরেছেন। এই দেশটাকে ভারত তার অঙ্গরাষ্ট্রে পরিণত করেছিল এবং ভারতবাসীও একইভাবে এটাই ভাবত। এবারকার এই বিপ্লবের পরে অনেকে উস্কানি দিয়েছিল, তারা ওত পেতে অপেক্ষা করছিল যে বাংলাদেশে একটা ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেবে, কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, দায়িত্ব নিয়ে সমস্ত ইসলামী দল তারা পাহারাদারের দায়িত্ব পালন করেছে। আর যেন আলিম ওলামা ইসলামী দলগুলোর মাথার উপরে কেউ কাঁঠাল ভেঙে খেতে না পারে, সেই ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে। এবারে আন্তর্জাতিক। ভারতের নয়াদিল্লির নিগমবোধ ঘাটে চলছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়ার শেষ পর্ব। চিতায় তোলা হয়েছে বর্ষিয়ান এই নেতার মরদেহ। ভারতের প্রথম শিখ প্রধানমন্ত্রীর শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি, কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। গেরুয়া চাদরে ঢেকে রাখা হয়েছে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মরদেহ। পরিবারের সদস্য আর সর্বদলীয় রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে শুরু হয়েছে বর্ষিয়ান এই নেতার শেষকৃত্য। রাষ্ট্রীয় মর্যাদায় চিরতরে বিদায় জানানো হচ্ছে ভারতের ইতিহাসে প্রথম অহিন্দু প্রধানমন্ত্রীকে। নয়াদিল্লির নিগমবোধ ঘাটে আনার আগে প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মরদেহ নিয়ে যাওয়া হয় কংগ্রেসের সদর দপ্তরে। সেখানে বর্ষিয়ান এই নেতাকে শেষবারের মতো বিদায় জানাতে এসেছিলেন স্ত্রী গুরশরণ কর ও কন্যা দামান সিং। রাজনৈতিক ক্ষেত্র সে জুড়ে এর আগে শনিবার সকালে মনমোহন সিংয়ের দিল্লির বাসভবনে উপস্থিত হয়ে বর্ষিয়ান এই নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ গান্ধী পরিবারের অন্যান্য সদস্যরা। এরপর কংগ্রেসের সদর দপ্তর থেকে প্রয়াত প্রধানমন্ত্রীর মরদেহবাহী গাড়ি নিয়ে বিদায়ী যাত্রায় অংশ নেন দলীয় নেতাকর্মী, সমর্থকরা। মরদেহ নেওয়া হয় দিল্লির নিগমবোধ ঘাটে। দ্য হিন্দুর প্রতিবেদন বলছে, স্থানীয় সময় 12টার কিছু পরে মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। মনমোহন সিংয়ের শেষকৃত্যে যোগ দিতে নিগমবোধ ঘাটে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরা। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে ভারতের প্রথম শিখ প্রধানমন্ত্রীকে। তবে প্রয়াত এই নেতার মৃত্যুতেও মন কষাকষি চলছে কংগ্রেস ও ক্ষমতাসীন বিজেপির মধ্যে। এর আগে কংগ্রেস নেতারা দাবি করেন মনমোহন সিংয়ের স্মৃতির উদ্দেশ্যে যে মেমোরিয়াল বানানো হবে সেখানেই তার শেষকৃত্য আয়োজন করা উচিত। শেষ পর্যন্ত সেটি না হলেও মনমোহন সিংয়ের স্মৃতিফলক নির্মাণের জন্য জায়গা বরাদ্দ দিতে সম্মত হয়েছে কেন্দ্র সরকার। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের দেয়া থার্ড অ্যান্টি মিসাইল সিস্টেম ইয়েমেনের ছোড়া সমরাস্ত্র ভূপাতিত করতে ব্যবহার করেছে ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে কয়েকটি সূত্র। বৃহস্পতিবার ইয়েমেনের বিভিন্ন স্থানে একযোগে হামলা চালানোর পর সশস্ত্র গোষ্ঠী হুতিরাও ইসরায়েল লক্ষ্য করে ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলা করেছে। জাতিসংঘ বলছে ইয়েমেনে ইসরায়েলের এই আগ্রাসন পরিণত হবে ভয়াবহ সংঘাতে। এদিকে ভয়াবহ বিমান হামলার পর স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে সানা আন্তর্জাতিক বিমানবন্দর। ইসরায়েলের হামলার প্রতিবাদ আর ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে শুক্রবার রাজধানী সানায় বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। তাইওয়ানের সামরিক সহায়তা দেয়ায় মার্কিন 7 অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। নিষেধাজ্ঞা
নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে কয়েকজন জ্যেষ্ঠ নির্বাহীর উপরও। নিষেধাজ্ঞা দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যেও রয়েছে রেথন কানাডা, রেথন অস্ট্রেলিয়া, হাডসন টেকনোলজিস। সাম্প্রতিক সময়ে তাইওয়ানের প্রতিরক্ষা খাতের জন্য $51 কোটি সামরিক সহায়তার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ চীন সাগরের স্বায়ত্তশাসিত একটি দ্বীপকে বরাবরই নিজেদের বলে দাবি করে আসছে বেইজিং। যদিও তাইওয়ান বরাবর বলে আসছে এই দ্বীপের মানুষ নির্ধারণ করবে তাদের ভবিষ্যৎ। নিষেধাজ্ঞার কারণে এই অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান আর ব্যক্তিরা চীনের সঙ্গে কোনো ধরনের বাণিজ্যে যেতে পারবে না। এই ছিল এখন দুপুরের আয়োজন। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সংস্কারের জন্য নির্বাচন বন্ধ থাকতে পারে না বললেন মির্জা ফখরুল। অনির্বাচিত সরকারের দীর্ঘদিন দেশ পরিচালনা নিয়ে প্রশ্ন। আমরা সংস্কার চাই, আমরা সংস্কার সবচেয়ে বেশি চাই। একই সঙ্গে আমরা এটাও চাই যে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন সরকারের প্রধান কাজ বললেন আইন উপদেষ্টা। ঐক্যে ফাটল বিচারের প্রধান চ্যালেঞ্জ বললেন অ্যাটর্নি জেনারেল। সরকারি চাকরিতে বহাল থাকছে পুলিশ ভেরিফিকেশন, তবে রাজনৈতিক পরিচয় না দেখার সুপারিশ করবে সংস্কার কমিশন। পুলিশ ভেরিফিকেশন থাকবে, তবে এইভাবে থাকবে যে পুলিশে যে দেখবো হলো যে প্রথমত হলো যে এনআইডি ঠিকানা ঠিক আছে কিনা। এবং অনির্দিষ্টকালের নৌ ধর্মঘটে বন্দরে বন্দরে আটকা লাখ লাখ টন পণ্য। 7 খুনের ঘটনায় নিহতদের পরিবারকে 20 লাখ টাকা করে ক্ষতিপূরণ দাবি। এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon আর ইউটিউবে দেখুন youtube.com/ekontv।